ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, আমরা যে ছবিটা দেখছি নতুন করে বলার কিছু নেই, কিন্তু এই ছবিটা তো কাম্য নয় এবং এই ছবিটা সহনীয় নয়। এটা যদি সহ্য করতে হয় তাহলে গণতন্ত্রে আছি এটা বলতে লজ্জা পেতে হবে। এই জায়গা থেকে কিভাবে সুরাহা মেলা সম্ভব? একজন এক্স ইন্টেলিজেন্স কর্তা হিসেবে আপনি বলুন। ব্যাপারটা আমি ইন্টেলিজেন্স কর্তা ছাড়াও এটা তো নিশ্চয়ই জানো যে আমি ওই দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পরামর্শদাতা ছিলাম প্রায় 5 বছর। আমি আমার জেএনইউর অভিজ্ঞতা দিয়ে বলি, কিন্তু আমরা সবসময় যে জিনিসটা বিশ্বাস করি, প্রখ্যাত মনীষী এডমন্ড বার্গের কথা যে অশুভ শক্তির উত্থানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নীরবতা। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন চুপ করে থাকে, এই মুষ্টিমেয় অশুভ শক্তি তারা উঠে আসে। তো আমি জেএনইউতেও দেখেছি, আমি যাদবপুরেও দেখছি। সমস্ত স্টুডেন্ট যদি সংখ্যা হয় 4000 5000, খুব বেশি হলে 50 জন ছেলে মেয়েরা এই জিনিসগুলো করে। এবং এই 50 জন ছেলে মেয়ে আমি জেএনইউতেও দেখেছি, আবার এখানেও দেখছি, এরা নির্দিষ্ট রাজনীতিতে বিশ্বাস করে। যে রাজনীতি 60-এর দশকের শেষে 70-এর দশকে বাংলায় আমরা দেখেছি, নিরীহ পুলিশ কনস্টেবল, নিরীহ স্কুলের টিচার, ব্যাংক কর্মী থেকে উপাচার্য সবাইকে এরা শ্রেণী শত্রু ভেবে গলা কাটতে থাকতো। এটাই তাদের বিপ্লব। তার পরিণতি কি হয়েছে সেটাও বাংলার মানুষ দেখেছে। এখন এই এদের বিপ্লবটা গিয়ে ছত্তিশগড়ের জঙ্গলে আটকে গেছে। এই যাদবপুরের বিপ্লবীদের বলি, যাদবপুরটাকে ওই জে ফর যাদবপুর থাকুক, ওটা রাখতে দিন। জে ফর জিহাদপুর বানাবেন না। আপনারা যান ছত্তিশগড়ের জঙ্গলে গিয়ে বিপ্লবটা করুন, অবুঝ মারে বিপ্লবটা করুন। দেখো, এটা তো কোনো দ্বিমতের অবকাশ নেই যে যাদবপুর কোনো আলাদা রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে কোনো রিপাবলিক অফ যাদবপুর নয়। এখানে বাংলার মুখ্যমন্ত্রী, কারণ আমি এটা শুনছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এখানে কোনো রোল নেই, কারণ এটা স্টেট সাবজেক্ট, সেন্ট্রাল সাবজেক্ট নয়। তারপর আবার সেন্ট্রাল স্টেট রিলেশন নিয়ে আলোচনা হয়। স্টেটের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে এনাফ ইজ এনাফ, আপনি এবার অ্যাক্ট করুন। 2 দিন লাগবে আপনাকে যাদবপুর শান্ত করতে, কারণ খুব বেশি হলে 1%, 1% ছেলে মেয়ে এই গুন্ডামিগুলো করছে। তারা 60-এর দশকে 70-এর দশকে সাধারণ মানুষের সঙ্গে বিপ্লব করেছে তাদের গলা কেটে, আর আজকে তাদের বংশধর রিপাবলিকের সাংবাদিকদের উপর আক্রমণ চালাচ্ছে। আক্রমণে মোডাস অপারেন্ডি সেম। এখন যেরকম ভাবে যাদবপুর পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে বসে একটা রিসেন্টলি লিস্ট অফ এমিনেন্স থেকে নাম কাটা গেছে, কারণ তো যাদবপুর তো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেখানকার ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। 90% ছাত্রছাত্রী যারা এই সমস্ত নোংরাম গুন্ডামোর মধ্যে থাকে না, তাদের এগিয়ে আসতে হবে। আমি দেখছিলাম একজন সাদা চুল বলে একজন বয়স্ক সিকিউরিটি ইউনিফর্মে ছিলেন, তিনি যে বীরত্ব দেখিয়ে সন্দুকানকে গলা ধাক্কা দিয়ে বার করছেন, সেই ভদ্রলোককে আইডেন্টিফাই করে তার উপর কেস রেজিস্টার কেন হবে? ছাত্রছাত্রীরা তারা খুঁজে নাও পাওয়া যেতে পারে, খুঁজে যদি না যেতে চায় পুলিশ, কিন্তু ওই যে ভদ্রলোক কার হুকুমে একজন সাংবাদিককে গলা ধাক্কা দিয়ে বার করছেন, সাদা চুল চশমা পরা ভদ্রলোক। বাবু, আপনি যে কথাটা বলছেন 60-এর দশকের সেই শুরুর কথা এবং তারপরে এখনো সেই রেসটা কেউ কেউ বয়ে চলেছে, কিন্তু একটা বিষয় তো মাথায় রাখতে হবে। আমরা যেটা আরজি করে দেখেছিলাম থ্রেড কালচার, সেই কথাটা শুরু হয়েছিল, কিন্তু তারপর দেখা গিয়েছিল সারা জায়গায় একটার পর একটা মেডিকেল কলেজ, হাসপাতাল হোক, ইউনিভার্সিটি হোক, সেখানে কিন্তু এই থ্রেড কালচার রাজ করছে। আজকে যাদবপুরে এই খ্যাকশালরা, শহুরে নকশালরা যে থ্রেড কালচারটা নিয়ে এসেছে, আমরা একটা স্বপ্নকে নষ্ট হতে দেখেছি, র্যাগিং এর শিকার হয়ে তার কিভাবে তার প্রাণটা চলে গিয়েছে সেটা দেখেছি দীপাঞ্জন বাবু। সেই জিনিসটা আমরা দেখেছি, এখনো তার থেকে কোনো সুরাহা পাইনি। এটা তো বলা যাবে না যে সবাই যেই যাদবপুর ইউনিভার্সিটিতে প্রত্যেকে এর শিকারও তো হচ্ছে। এই যে থ্রেড কালচার, এই যে একটা কালচার তৈরি করেছে এই শহুরে নকশাল, এই গুন্ডারা, এই দালালরা, সিআই এর দালালরা, তারা যেটা করছে তার জেরে তো বাকিদের মধ্যে এই সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি হচ্ছে। সবাই যে একই রকম ভাবে এটার মধ্যে থাকতে চাইছে তা তো নয়। সেটা আমরা ওই র্যাগিং এর শিকার হওয়া এক ছাত্র তার বাবাকে দেখেছিলাম বলতে, বিভিন্ন সময় এই 1 মার্চের পরের ঘটনাতেও আমরা দেখেছি যে তিনি বারবার বলছেন যে না, এই ঘটনার সঙ্গে সবাই যুক্ত হতে চায় না, সেখানে যে থ্রেড কালচার চলছে সেটা মানা যায় না, এটা বারবার বলা হচ্ছে। কিন্তু এত কিছু বলা হলেও দীপাঞ্জন বাবুও যেটা বললেন, যেটা হিরণও বললেন, যেটা আমাদের প্রতিনিধিরাও প্রশ্ন করছে, যে সবকিছু দেখার পরেও সবকিছু যখন দিনের আলোর মতো স্পষ্ট, তখন কেন প্রশাসন কোনো রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে না?
কেন আমাদের বা অন্যান্য যারা প্রাক্তন ভাইস চ্যান্সেলর তাদেরকে বলতে হচ্ছে এনআইএ এসে তদন্ত করুক? কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেন পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করছে না? এই নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের এই আলোচনায় আসার জন্য। আমরা কথা বলছিলাম এবং সেই জায়গা থেকে কেন, কিভাবে এবং এর কিভাবে সুরাহা পাওয়া যায় তার একটা নির্দিষ্ট রূপরেখা দেওয়ার চেষ্টা করছিলেন আমাদের যারা গেস্টরা ছিলেন তারা। এবং এই জায়গা থেকে শুধুমাত্র ক্যাম্পাসের ভেতরে যারা থাকছে তারাই যে এই দুর্বৃত্তায়ন করে যাচ্ছে এবং তাদের শিকার হচ্ছে তা তো নয়। এই আশপাশের সাধারণ মানুষ যারা যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে রাস্তাঘাটের বাস যাত্রী, যারা অটো যাত্রী, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের তো বিভিন্ন সময় একই রকম ভাবে অসুবিধা হচ্ছে। তারা কি বলছেন, এই দালাল রাজে তাদের কতটা প্রাণ ওষ্ঠাগত, শুনুন। যাদবপুরে এই ধরনের এই যখন মিছিল মিটিং হয় আপনারা তো ডেফিনেটলি বাসে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, যেতে পারেন না সময় মতো। কি বলবেন, কি অসুবিধাটা কি হয় আপনাদের? বাড়ি যেতে দেরি হয়, কি করবো? এটা কি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ প্রায়। হ্যাঁ প্রায়। মাঝে মধ্যে এই চত্বরে হ্যাঁ সমস্যা হয় তো? সমস্যা হয় বাসের জন্য। তাহলে দেশদ্রোহীদের আঁতুড়ঘর যাদবপুর ক্যাম্পাসে বসে দেশ ভাঙার ষড়যন্ত্র করছে শহুরে নকশালরা। মিনমিন করে নয়, চোখে চোখ রেখে প্রশ্ন করে রিপাবলিক। প্রশ্ন করায় গায়ে জ্বালা এই দেশদ্রোহীদের। একজন মহিলা গায়ে হাত দিচ্ছে। আপনি ইউনিভার্সিটি পাবলিক কোম্পানি, তোমার প্রাইভেট কোম্পানি নয়। মারছে আমায়, মারছে আমায়, মারছে। যাদবপুর সাংবাদিকদের ধরা হচ্ছে। এই গুন্ডারা, এই মামলার গুন্ডারা, এটাই গুন্ডারা মারছে, মারছে। দেখুন কেন বাংলার মানুষ দেখুন, দেশদ্রোহীদের বিরুদ্ধে যারা দেশবিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে যুব শক্তির হাত দেখুন। আপনারা ভয় পেয়েছেন, এটা আমাদের ভালো লাগছে।